তো আশা করি সবাই শুনতে পাচ্ছেন আবার। তো আমরা আবার শুরু করছি। সবাই শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন? কাইন্ডলি যে কোনো একজন একটু জানাবেন। থ্যাংক ইউ। তো আমরা আমাদের পার্কিউজিতে আসলে ছিলাম। তো পার্কিউজিট থেকে আমরা এখন একটু আলাদাভাবে যাব। আমরা দুইটা বড় জিনিস আমাদের আছে, সেটা হচ্ছে আয় বর্ষ ও কর বর্ষ। আমাদের এইটারও আসলে সংজ্ঞা হিসাবে অনেক সময় টিকা আকারে আসে, বাট আমি চিন্তা করি যে আসলে টিকা আকারের চাইতে যদি আমরা ডিফারেন্স হিসাবে যদি আসলে দেখতে পারি, তো এই জায়গাটা আমাদের আরো ভালো মনে থাকবে। এবং মনে থাকলেই আসলে আমি লিখতে পারবো, মনে না থাকলে আসলে আমি লিখতে পারবো না। তো একটা সহজভাবে আয় বর্ষ এবং কর বর্ষ, তো দুইটাকে বোঝার জন্য হচ্ছে যে বছর আমার আয় হয় সেটাই আমার আয় বর্ষ, এবং যে বছর আমার আয় হয়েছে তার পরের বর্ষটাই হচ্ছে কর বর্ষ। একেবারেই সহজভাবে সেটা হচ্ছে যে আমার যে বছর আয় হয়েছে, দ্যাট মিনস আমি যদি আমার উদাহরণ হিসাবে যদি আমি দেই যে জুন 2025 থেকে জুলাই জুলাই 2025 থেকে জুন 2026 পর্যন্ত আমার আয় বর্ষ, তাহলে আমার কর বর্ষ হবে হচ্ছে জুলাই 2026 থেকে জুন 2027 পর্যন্ত। দ্যাট মিনস যদি আমার 24-25 কর বর্ষ থাকে, যে উদাহরণ হিসাবে যদি আপনি একটু নিচে আমরা সবাই যদি একটু নিচে দেখি, যে উদাহরণ আমি একটা দেওয়ার চেষ্টা করেছি যে 30শে জুনে আমার হচ্ছে গিয়ে 30শে জুন 2025-এ আমার ব্যবসা শেষ করেছি। তো আমার জন্য আয় বর্ষ কবে হবে? আয় বর্ষ হবে হচ্ছে গিয়ে 24-25, আর কর বর্ষ কবে হবে? 25-26, ঠিক তার একটা বছর পর। তাহলে আসলে আমি এই জন্য সংজ্ঞাতে যেটা বলার চেষ্টা করেছি যে আয় বর্ষ বলতে ওই 12 মাসকে বোঝায় যে সময়ে করদাতা আয় উপার্জন করে। আমি যেটা সহজভাবে বললাম, যে বছর আমি ইনকাম করছি সেটাই আমার আয় বর্ষ। কর বর্ষ বলতে ওই 12 মাসকে বোঝায় যে সময় আয় বর্ষের উপর কর নির্ধারণ হয়, দ্যাট মিনস তার পরের বছর। মানে আমার আয় যে বছর করলাম তার পরের বছরই তো আমি যে কর দেবো, নাকি তার আগে দিব? কারণ আয় তো না হলে আমি কর দিব না। দ্যাট মিনস আয় বর্ষের পরের বছর হচ্ছে কর বর্ষ, একেবারে সোজাভাবে। দ্বিতীয়ত সময়সীমা। সময়সীমা দুইটার জন্যই সেম, জুলাই থেকে 1 জুলাই থেকে জুন 30 পর্যন্ত। বাট কর বর্ষের ক্ষেত্রে হচ্ছে আয় বর্ষের পরবর্তী বছরের 1 জুলাই থেকে 30শে জুন পর্যন্ত। আচ্ছা, উদ্দেশ্য কি? উদ্দেশ্য আসলে এই আয় বর্ষের উদ্দেশ্য হচ্ছে করদাতার প্রকৃত আয় গণনা করা। আর কর বর্ষের আসলে মূল উদ্দেশ্য কি? কর বর্ষটা আসলে কেন আনা হয়েছে? সেটা হচ্ছে যে এই যে আয়টা পরিগণনা করলো তার রিটার্নটা জমা দিয়ে কর নির্ধারণ করা। এরপরে দাখিল, আসলে এরপরে যেগুলো আছে এগুলো আমাদের অ্যাজ ইউজুয়াল। তারপর আমরা পড়ে যাই যে নথিপত্র। আসলে নথিপত্র কি কি? এই আয় বর্ষের সকল আয় ব্যয় এবং ভাউচার সংরক্ষণ করার প্রয়োজন পড়ে। আর কর বর্ষে হচ্ছে গিয়ে কি হিসাবপত্র সংরক্ষণ করতে হবে কর বর্ষে দাখিল করার জন্য। এই যে বিল ভাউচার বা হচ্ছে গিয়ে আয় ব্যয়ের হিসাব, এগুলো আমরা কেন সংরক্ষণ করব? যে কর বর্ষে সেটা আমাকে রিটার্ন দাখিল করতে হবে। সেই জন্য গণনার পদ্ধতি কি? গণনার পদ্ধতি হচ্ছে উপার্জনের যে মূল ভিত্তি, উপার্জনের যে মূল ভিত্তি আছে, প্রকৃত উপার্জনের উপরে ভিত্তি করে আয় গণনা করা হয়। আর আয় বর্ষের উপরে ভিত্তি করে করের হার নির্ধারণ করা হয়। দেন আরেকটা যেটা আছে সেটা হচ্ছে দাখিলের সময়। এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস। দাখিলের সময়, দাখিলের সময় কবে? আয় বর্ষ শেষ হওয়ার পরপরই আয় বর্ষের রিটার্ন দাখিল করতে হয়। আর কর বর্ষের ক্ষেত্রে কি আছে? 31শে জুলাইয়ের মধ্যে রিটার্ন দাখিল করতেই হবে। সাধারণত 31শে জুলাইয়ের মধ্যে রিটার্ন দাখিল করতেই হবে, তবে কিছু কিছু জায়গায় ব্যতিক্রম আছে। দ্যাট মিনস আমি যেটা বলতে চাচ্ছি, 31শে জুলাই বলতে আপনি যে
আয় বর্ষ শেষ হওয়ার পরবর্তী 1 বছর পরের যে জুলাই সেইটা। হ্যাঁ, তো এটাই মূলত ছিল আয় বর্ষ এবং কর বর্ষের পার্থক্য। তো আমরা সোজা দাগে যেটা বলবো, আয় বর্ষ হচ্ছে সেই বর্ষকেই বোঝায় যে বছর আমরা আয় করি, কর বছর বলতে সেইটাই বোঝায় যে আয় বর্ষের পরবর্তী বছরকেই কর বর্ষ হিসাবে গণ্য করা হয়। জাস্ট এই 2 লাইনও যদি আমরা লিখে দিয়ে আসতে পারি তাও আমার মার্ক 50% চলে আসছে, কারণ মূল কথা এখানে। সাথে যদি একটা উদাহরণ দিতে পারি, দ্যাটস এনাফ। আমার টিকা কিন্তু অলমোস্ট ডান। আর আমি সবাইকেই বলেছি যে যদি আমি বাংলায় পড়াচ্ছি, হ্যাঁ, আশা করব যে বাংলায় লিখলেও মার্ক ভালো উঠবে ইনশাল্লাহ। তারপরে যেটা আছে, যেটা আমাদের জন্য মোস্ট আর একটা ইম্পর্টেন্ট ইস্যু, সেটা হচ্ছে রেসিডেন্ট অ্যান্ড নন রেসিডেন্ট করদাতাদের মধ্যেকার ডিফারেন্স। যে রেসিডেন্ট কারা এবং নন রেসিডেন্ট কারা। তো এই নন রেসিডেন্ট এবং রেসিডেন্টের মধ্যে একটা ডিফারেন্স, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা বিভিন্ন সময়ই আসে, তো সেটাও আসার সম্ভাবনা আছে এবারও। তো সেই জায়গা থেকেই আমি চেষ্টা করছি যে আপনাদের জন্য, আপনাদের সামনে আনার। আপনারা এটা ভালো করে দেখবেন। আর আমি গত ক্লাসের মানে প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস, এই 2 ক্লাসের যে আমার যে পিপিটি আছে, এই পিপিটিটাও আমরা হচ্ছে গিয়া পেইড গ্রুপে শেয়ার করে দিব ইনশাল্লাহ। তো আমরা এখানে যদি দেখি, আমাদের পার্থক্যের কিছু বিষয় আছে। পার্থক্যের বিষয় হচ্ছে আয়ের পরিধি, করমুক্ত আয়ের সীমা, আয়ের হার, কর রেয়াত এবং অবস্থানগত শর্ত। এই 5টা বিষয়ের উপরে আমি মূলত হচ্ছে গিয়ে ফোকাস করার চেষ্টা করেছি। যে আয়ের পরিধি কি? আয়ের পরিধি নিবাসী করদাতার জন্য হচ্ছে গিয়ে আয়ের পরিধি 2টাই, বাংলাদেশে অর্জিত আয় এবং বিদেশ থেকে অর্জিত আয়, 2টাই হচ্ছে নিবাসী করদাতার জন্য। আর অনাবাসী করদাতার জন্য শুধু বাংলাদেশে অর্জিত আয়। পার্থক্য এখানে কিন্তু বড় একটা, যে রেসিডেন্ট করদাতার জন্য কিন্তু আয়ের পরিধি 2টাই আছে। সে যদি বাংলাদেশেও ইনকাম করে এবং বিদেশের কোনো কনসালটেন্সি করেও যদি ইনকাম করে, এই 2টাই তার জন্য হচ্ছে গিয়ে ইনকাম হিসাবে বিবেচিত হবে। কিন্তু অনাবাসীর জন্য শুধু বাংলাদেশে, যেহেতু সে বাংলাদেশেই ট্যাক্সটা দিবে, তো বাংলাদেশের পার্টটুকুই তার আসবে। সে বিদেশে থেকে বিদেশের পার্টের ট্যাক্স তো সে বাংলাদেশে দিবে না। এটাই হচ্ছে সহজ বিষয় আর কি। যে এরপরে আছে হচ্ছে করমুক্ত আয়ের সীমা। করমুক্ত আয়ের সীমা শুধুমাত্র নিবাসীদের ক্ষেত্রেই আছে, অনাবাসীর ক্ষেত্রে কিন্তু নাই। হ্যাঁ, অনাবাসী যদি সে বাংলাদেশের নাগরিক হন, তাহলে আবার হচ্ছে গিয়ে তিনি রেসিডেন্ট হতে হবে। মানে আমরা যে রেসিডেন্ট হওয়ার জন্য যে 2টা শর্ত দেখেছিলাম ব্যক্তি করদাতার ক্ষেত্রে, 183 দিন অথবা 90 দিন, প্লাস হচ্ছে গিয়ে বিগত 4 বছরে হচ্ছে 365 দিন, এই পরিমাণ সময় যদি তিনি বাংলাদেশে থাকেন তাহলেই তিনি নিবাসী হিসাবে গণ্য হবেন। তো তিনি বাংলাদেশের নাগরিক, হ্যাঁ, কিন্তু নিবাসী নন। দ্যাট মিনস রেসিডেন্ট না। বাংলাদেশের নাগরিক কিন্তু তিনি রেসিডেন্ট হন নাই, তিনি রেসিডেন্টের সুবিধা ভোগ করতে পারবেন না। দ্যাট মিনস তিনি 3,50,000 টাকার যে করদাতার যে করমুক্ত আয়ের সীমা আছে, সেটা উনি ভোগ করতে পারবেন না। ওনার জন্য কোনো করমুক্ত আয়ের সীমা নাই, ওনার জন্য ডিরেক্ট রেট 30%। ওনার জন্য আর ওই স্ল্যাব ওয়াইজ কোনো রেট আসবে না। করের হারের ক্ষেত্রে যেটা যদি আমি বলি, যে করের হার এখানে আমি ডিরেক্টলি বলে দিচ্ছি যে 5% থেকে শুরু করে 30%। দ্যাট মিনস আয়কর অর্থায়ন 2025 অনুযায়ী। 2026-এ এসে একটু চেঞ্জ হবে, 2027-এও চেঞ্জ হবে। তো এই চেঞ্জগুলো আমরা শেষের দিকে দেখব আগামী ক্লাসে। যেহেতু আমরা ইনকাম ফ্রম স্যালারিজ দেখব, তো ইনকাম ফ্রম স্যালারিজ দেখার ক্ষেত্রে আমরা এই স্ল্যাবগুলো নিয়েও প্রথমে আলোচনা করব এবং তারপরে আমরা চেষ্টা করব 2টা অঙ্ক অ্যাটলিস্ট কমপ্লিট করার। এবং সেই সাথে আপনাদের জন্য এই 2 ক্লাসে কোনো হোমওয়ার্ক ছিল না, কিন্তু আগামী ক্লাস থেকে পেইড গ্রুপে আমার হোমওয়ার্ক চলে যাবে। হোমওয়ার্কগুলো আমি আপনারা কমপ্লিট করে আমাকে দিবেন, আমি দেখে সেটার ফিডব্যাক আমি আমার ক্লাসে জানাবো। তো কর রেয়াতের সুবিধাটা আসলে কি? কর রেয়াত বিনিয়োগের বিপরীতে কর রেয়াত বা রিবেট ভোগ করতে পারবেন।
সাধারণত বিনিয়োগজনিত কর রেয়াত সুবিধা পাবেনই না। আসলে উনি কিভাবে পাবেন? ওনার তো রেট একটা ফিক্সড হয়ে গেছে, 30% রেট। ওনার বাংলাদেশে যা ইনকাম করবে তার 30% উনি কর হিসাবে প্রদান করবে। অবস্থানগত শর্ত, সেটা তো আমি অলরেডি আপনাদেরকে বললাম যে বছরে 183 দিন। এটা সম্ভবত টাইপিং মিস্টেক আছে, 182 দিন আছে, 183 দিন হবে। আর বিশেষ ক্ষেত্রে 90 দিন, দ্যাট মিনস 90 দিন প্লাস 365 দিন, যেটা যে শর্তের কথা বললাম নিবাসী হওয়ার শর্ত। নির্দিষ্ট দিনের কম সময় বাংলাদেশে অবস্থান করেন, দ্যাট মিনস উনি যদি এই 183 দিন অথবা 90 দিন প্লাস 365 দিন এটা যদি নাই হন, তাহলেই উনি অনাবাসী হিসাবে গণ্য হবেন এবং অনাবাসী হিসাবেই ওনাকে কর দিতে হবে। এটাই ছিল আসলে মূলত আমাদের নিবাসী এবং অনাবাসীর মধ্যেকার পার্থক্যটা। তো এরপরে আমরা আর একটা পার্থক্য দেখব, সেটা হচ্ছে ন্যায্য বাজার মূল্য এবং বাজার মূল্যের পার্থক্য। ন্যায্য বাজার মূল্য এবং বাজার মূল্য, আসলে এই বিষয়টা আমাদের পুরোপুরি দরকার পড়বে হচ্ছে যখন আমরা ক্যাপিটাল ইনকাম ফ্রম ক্যাপিটাল অ্যাসেট, দ্যাট মিনস হচ্ছে গিয়ে কি যে যখন আমরা আমাদের কোনো সম্পত্তি বিক্রি করে দিই, কোনো সম্পত্তি, যেমন আমাদের জমি হতে পারে, আমাদের বিল্ডিং হতে পারে, আমার ব্যবসা বাণিজ্য হতে পারে, তো যখন আমরা এইটা বিক্রি করব তখন এসে ন্যায্য বাজার মূল্য এবং বাজার মূল্যের বিষয়টা আসবে। অথবা বাজার মূল্যের, যেমন এই যে এখানে আমি পার্থক্যের শুরুতে যেটা বলেছি যে মূল ক্ষেত্র আসলে কার, এবং এটা সেই সাথে আমি চেষ্টা করেছি যে উপধারাটাও দুটো উল্লেখ করে দিতে, যে ন্যায্য বাজার মূল্য হচ্ছে ধারা 2-এর 48 উপধারায়, আর বাজার মূল্য হচ্ছে ধারা 2-এর 60 উপধারায়। আপনারা আয়কর আইন 2023-এ গেলেও আপনি দেখতে পারবেন। তো এটার মূল ক্ষেত্রটা হচ্ছে গিয়ে কিন্তু মূলধনী সম্পদ বা ব্যবসা বা লিজড প্রপার্টিজ যদি আমি এখনো বিভিন্ন জায়গাতে 90 দিন 100 দিন মানে 99 বছর 100 বছর অথবা এর নিচে বা কম বেশিতে অনেক সময় প্রপার্টি লিজ হয়, গভর্নমেন্ট প্রপার্টিজ, তো সেটাও যখন আপনি ক্রয় বা বিক্রয় করতে যাবেন তখন আপনাকে ন্যায্য বাজার মূল্যর বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। আর বাজার মূল্য হচ্ছে তখনই নির্ধারিত বা তখনই প্রয়োজন পড়ে যখন শুধুমাত্র কৃষিজাত পণ্য আপনি ক্রয় বিক্রয় করবেন, কৃষিজাত পণ্য। আর সাধারণ নিয়ম কি? সাধারণ নিয়ম হচ্ছে ন্যায্য বাজার মূল্য হিসাব করার জন্য যেই দিন আপনার প্রপার্টি বিক্রি হয়েছে, যেই দিন আপনার ব্যবসা বিক্রি হয়েছে, যেদিন আপনার মূলধনী সম্পদ বিক্রি হয়েছে, ঠিক ওই দিনে বাজারে যা দাম ছিল সেটাই হচ্ছে ন্যায্য বাজার মূল্য। আর বাজার মূল্য হচ্ছে আপনি সারা বছর ধরে কখনো 10 টাকা, কখনো 20 টাকা, কখনো 50 টাকা, কখনো 40 টাকা, এই পুরো 12 মাসের আপনি একটা যদি গড় করবেন, এই গড় করার পরে যে দামটা আসবে সেটা হচ্ছে বাজার মূল্য দাম, মানে এভারেজ রেট। আমরা যদি ইংলিশ বা যদি বলি, সেটা হচ্ছে এভারেজ রেটটাই হচ্ছে বাজার মূল্য। আর ন্যায্য বাজার মূল্য হচ্ছে যে টুডেজ রেট, যে আজকের রেট কত আছে, আজকে আমি বিক্রি করতে যাচ্ছি, আজকে আমার রেটটা কত আছে, সেটা হচ্ছে ন্যায্য বাজার মূল্য। বিকল্প পদ্ধতি, আচ্ছা এই বাজার মূল্য নির্ধারণ, এখন এই দুইটার কোনোটাই আপনি পেলেন না, আপনার সামনে এই দুইটার কোনোটাই নাই। যেমন একটা জিনিস আসলো যেটা আজকে বাজার মূল্য নাই, আপনি পাচ্ছেন না, অথবা হচ্ছে গিয়ে কি যে আপনার যে পণ্যটা বিক্রি করতে গেছেন কৃষিজাত পণ্য, বা বিক্রি করে যে দামটা আপনি বলছেন সেই দামটা কোনো গড় করার মাধ্যমে আসে নাই, তাহলে সেক্ষেত্রে আপনি কিভাবে বিকল্প পদ্ধতিতে এই বাজার মূল্য নির্ধারণ করবেন? সেক্ষেত্রে ন্যায্য বাজার মূল্য নির্ধারণ করবে একমাত্র উপকর কমিশনার, উনি ছাড়া আর কেউ এই ন্যায্য বাজার মূল্য নির্ধারণ করে দিতে পারবেন না। উনি যেটা নির্ধারণ করে দিবেন সেটাই হবে ন্যায্য বাজার মূল্য। আর বাজার মূল্যের ক্ষেত্রে আসবে হচ্ছে পণ্য বাজারে বিক্রি না হলে, মানে দ্যাট মিনস আপনার এই পণ্য বাজারেই বিক্রি হয় নাই এখন পর্যন্ত, আপনি যেটা তৈরি করছেন এটা হয়তো আজকেই, অথবা আপনি যেটা বিক্রি করবেন বা বিক্রি করে যে আপনি যে রেটটা বলতে চাচ্ছেন সেটা এই আজকেই হয়তো বাজারে আসছে, তাহলে সেক্ষেত্রে কি আসবে? চাষের খরচ, জমির খাজনা বা ভাড়া, প্লাস যুক্তিসঙ্গত মুনাফা।
এই জায়গাটা আপনারা একটু সুন্দরভাবে যদি চেষ্টা করেন তাহলে সুন্দর করে আরও লিখতে পারবেন যে পণ্যের বাজার মূল্য যদি না থাকে তাহলে সেক্ষেত্রে বাজার মূল্য কিভাবে নির্ধারণ করা হয়। নির্ধারণ করা হয় আপনার যে খরচ আছে, যে খরচ হয়েছে সেটা, সাথে আপনার জমি জমায় যদি কোনো খরচ থাকে। একটা হচ্ছে চাষের খরচ, যে আপনি জমিতে হচ্ছে গিয়ে বীজ দিলেন, সার দিলেন, আর হচ্ছে গিয়ে পানি দিলেন, বিদ্যুৎ বিলের পিছনে খরচ হইল, সকল কিছু আপনার যে মোটর ছিল, মোটরের ডেপ্রিসিয়েশন যদি থাকে, অবচয় যদি থাকে, সেটাও আপনি ধরছেন এই চাষের খরচের মধ্যেই। প্লাস হচ্ছে গিয়ে কি যে আপনি জমির খাজনা, এই এক বছরে জমিতে খাজনা দিছেন আরও 1,000 টাকা, সেই 1,000 টাকাও আপনি ধরলেন। প্লাস হচ্ছে গিয়ে কি যে আপনি কি 5%, 10% বা 20% আপনার একটা যুক্তিসঙ্গত আপনি মুনাফা ধরে আপনি যে মূল্যটা নির্ধারণ করবেন সেটাই হচ্ছে বাজার মূল্য। বিশেষ ক্ষেত্রে, বিশেষ ক্ষেত্রে কি আছে, লিজ বা ইজারা দেওয়ার সম্পদের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম আছে। দ্যাট মিনস ন্যায্য বাজার মূল্য নির্ধারণের ক্ষেত্রে লিজ প্রপার্টিজের ক্ষেত্রে একটা আলাদা নিয়ম আছে। আচ্ছা, বাজার মূল্য সাধারণত কাঁচা তরিতরকারি বা প্রক্রিয়াজাত কৃষি পণ্যের ক্ষেত্রেই একমাত্র প্রযোজ্য। তো আমরা এর থেকে মূলত বাজার মূল্য এবং ন্যায্য বাজার মূল্যের যে আসলে পার্থক্যটা কি সেটা আমরা একটা মোটামুটি একটা ধারণা পেলাম। এরপরে আমরা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমাদের আসলে এটা সবসময়ই জেনে রাখা প্রয়োজন, এর থেকে কোশ্চেন হবেই এনি হাউ। হয় আপনাকে একটা শর্ট কোশ্চেন আকারে দিতে পারে কর অবকাশ নিয়ে, কর অব্যাহতি নিয়ে, অথবা ডিফারেন্স দিতে পারে, অথবা সংজ্ঞা চেতে পারে। কোনো না কোনো ওয়েতে আপনার এখান থেকে আপনাকে কোশ্চেন আসবেই। একেবারে ছোট্ট করে যদি কোনো কোশ্চেনের পিছনে লেজ লাগিয়ে দেয়া, দ্যাট মিনস একটা কোশ্চেন সে বলেছে প্লাস আর একটা ছোট্ট আকারে একটা 2 মার্ক বা 2.5 মার্কের কোশ্চেন বলেছে, এভাবে এই ক্ষেত্রেও অন্ততপক্ষে আসতে পারে। এটা হচ্ছে কর অব্যাহতি এন্ড কর অবকাশ। তো কর অব্যাহতি আসলে কি? কর অব্যাহতি হচ্ছে কর ছাড়, আমাকে যেটা ছাড় দেয়া হইল। আর কর অবকাশ এটাও এক ধরনের ছাড়, বাট সেটা মধ্যে কিছু পার্থক্য আছে, সেই পার্থক্যটাই আমরা এখন একটু দেখব। পার্থক্য হচ্ছে কর অব্যাহতি হয় সাধারণত ব্যক্তিদের ক্ষেত্রে, ইন পার্সন। কর অব্যাহতি হবে হচ্ছে ইন পার্সন, কর অবকাশ হবে ইন এন্টিটি। দ্যাট মিনস সেটা কোনো শিল্প হইতে হবে, সেটা কোনো বিজনেস হইতে হবে, আদারওয়াইজ সেই বিজনেস ছাড়া কর অবকাশ হবে না। দ্যাট মিনস সেটা ম্যানুফ্যাকচারিং কোনো প্ল্যান্ট হইতে হবে অ্যাটলিস্ট, এবং সেটার আরও বিস্তারিত আকারে যখন আসে তখন সেটাকে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট বলে। যেমন এখানে আরও একটা বড় যে জিনিস সেটা হচ্ছে ন্যূনতম মূলধন। কর অব্যাহতি যখন একজন ব্যক্তির ক্ষেত্রে তো কোনো মূলধনের কোনো সম্পর্ক আসে না, কিন্তু কোম্পানির ক্ষেত্রে 1994 এর অধীনে নিবন্ধিত কোনো কোম্পানির পরিশোধিত মূলধন কমপক্ষে 20 লাখ টাকা হতে হবে, একেবারে ন্যূনতম। কর অবকাশ পেতে হলে ন্যূনতম 20 লাখ টাকা তার পরিশোধিত মূলধন। আচ্ছা, পরিশোধিত মূলধন যদি আমি বলি, পরিশোধিত মূলধন হচ্ছে গিয়া পেইড ক্যাপিটাল। পেইড ক্যাপিটাল বলতে কি, যে আমরা আমাদের ক্যাপিটালটা বা আমাদের বিজনেসের ক্ষেত্রে আমরা এটা ডিটেলে আরেকটু, যখন আমরা ইনকাম ফ্রম বিজনেস পড়ব তখন এটা ডিটেলে যাব, বাট তারপরে একটু ছোট্ট করে, যেহেতু এটা চলে আসছে এই জন্য ছোট্ট করে আমি একটু বলে দেই যে আমরা কোনো কোম্পানি গঠনের ক্ষেত্রে আমাদের দুই ধরনের ক্যাপিটাল থাকে। একটা হচ্ছে অথরাইজ ক্যাপিটাল, একটা থাকে পেইড ক্যাপিটাল। আর একটা ক্যাপিটাল থাকে সাবস্ক্রাইব ক্যাপিটাল, বাট সেটাকে আমরা এখন অত ডিটেলে যাব না। তো আমাদের পেইড ক্যাপিটাল এবং অথরাইজ ক্যাপিটাল। অথরাইজ ক্যাপিটাল হচ্ছে যেটা আমি ঘোষণা দিয়েছি যে আমার কোম্পানিটার ক্যাপিটাল হবে হচ্ছে 10 কোটি টাকা, কিন্তু আমি এই মুহূর্তে প্রমোটার বা আমার যে পার্টনার আছে পার্টনারদের থেকে এই মুহূর্তে কালেক্ট করেছি 1 কোটি টাকা। আমি কিন্তু ঘোষণা দিয়েছি 100 কোটি টাকা, কিন্তু আমি এখন কালেক্ট করেছি 1 কোটি টাকা। তাহলে আমার পেইড আপ ক্যাপিটাল হবে হচ্ছে, দ্যাট মিনস পরিশোধিত মূলধন হবে হচ্ছে ওই 1 কোটি টাকা। এইটাই বলার চেষ্টা করেছে, পরিশোধিত মূলধন ন্যূনতম 20 লক্ষ টাকা হতে হবে। আচ্ছা, এটার মেয়াদ, কর অব্যাহতির আসলে কোনো মেয়াদ নাই। কর অব্যাহতি প্রতি বছরই সে পাবে, একটা নির্দিষ্ট টাইম পরই সে কর অব্যাহতি পাবে, একটা প্রজ্ঞাপন জারি হবে, সে তার অনুযায়ী সে কর অব্যাহতি পাবে।
এখন কর অব্যাহতি তো কয়েকভাবে আমরা পাই। আমরা কর অব্যাহতি পাই হচ্ছে গিয়ে প্রথমেই আমরা একটা কর অব্যাহতি পাইছি, সেটা হচ্ছে যে একেবারেই যে 3 লাখ 3.5 লাখ টাকা যে এক্সামটেড, সেটা আমরা পাইছি। আবার ইনকাম ফ্রম স্যালারিজের ক্ষেত্রে একেবারে যা ইনকাম হয় তার 1/3 আমরা হচ্ছে গিয়ে এক্সামটেড হিসাবে পাই, বা 5 লাখ টাকা যেটা আমরা এক্সামটেড হিসাবে পাই। তো সেটাও কিন্তু আমাদের হচ্ছে গিয়ে কর অব্যাহতি। অথবা আমরা যে ইনভেস্টমেন্টের এগেনস্টে যে রিবেটটা পাই, যেন বিনিয়োগজনিত যে রেয়াত, এই বিনিয়োগজনিত রেয়াতও কিন্তু আমার এক ধরনের কর অব্যাহতি, বাট কর অবকাশ না। আচ্ছা, কর অবকাশের ক্ষেত্রে আমার মেয়াদ হচ্ছে 5 থেকে 10 বছর। দ্যাট মিনস একটা শিল্প বা একটা প্রতিষ্ঠান বা একটা ইন্ডাস্ট্রিকে আপনি যখন সেটা গ্রো করা শুরু করে বা বাংলাদেশে প্রথম গ্রো করার জন্য রান করা শুরু করে, তখন তাকে একটা ফিক্সড ডেট পর্যন্ত তাকে একেবারেই তার কর সম্পূর্ণরূপে মৌকুফ করে দেওয়া হয়। সেটা হচ্ছে 5 থেকে 10 বছর, যেটাকেই বলা হয় কর অব্যাহতি। যে এই যদি আমি মূল উদ্দেশ্য বা সংজ্ঞার ক্ষেত্রে যদি আমি দেখি, নতুন শিল্প বা নির্দিষ্ট সত্তাকে নির্দিষ্ট মেয়াদের জন্য কর ছাড় দেয়া, মানে এই কয় বছর তার 1 টাকাও কর দিতে হবে না, যত টাকাই তার ইনকাম হোক। এটা হচ্ছে কর অবকাশ। হিসাব রক্ষণ অ্যাজ ইউজুয়াল, হিসাব রক্ষণ আমরা কর অব্যাহতির জন্য যেভাবে হিসাব রাখে, কর অবকাশের জন্য আসলে তাদের হিসাব রক্ষণটা বাধ্যতামূলক, কারণ তাকে তার রিটার্ন দাখিল করতে হয়। এখানে ব্যক্তির ক্ষেত্রেও রিটার্ন দাখিল করতে হয়। তার মানে এই জায়গাটা হিসাব রক্ষণে খুব একটা বেশি আসলে ডিফারেন্স নাই। ব্যক্তির ক্ষেত্রে ডিফারেন্স আছে, যে ব্যাপ্তিটা কতটুকু। কর অব্যাহতির ব্যাপ্তিটা বিভিন্ন অংশে বিভক্ত। ইনকাম ফ্রম স্যালারিজের অংশে একটা বিভক্ত আছে, ইনকাম ফ্রম রেন্টের ক্ষেত্রে একটা ব্যাপ্তি আছে। দ্যাট মিনস ইনকাম ফ্রম রেন্টের ক্ষেত্রে 25% হচ্ছে গিয়ে আপনি তার মেনটেনেন্স কস্ট হিসাবে বাদ দিতে পারেন, অথবা 30% তার মেনটেনেন্স কস্ট হিসাবে বাদ দিতে পারেন। এটাও আপনার জন্য কর অব্যাহতি। কিন্তু কর অবকাশ শুধুমাত্র ইনকাম ফ্রম বিজনেস থেকেই হচ্ছে গিয়ে সেটার অব্যাহতিতে আসতে হবে। দ্যাট মিনস যে আমি বললাম যে তার কর অবকাশ হবে হচ্ছে গিয়ে বিজনেসের ক্ষেত্রে একেবারেই জিরো ট্যাক্স। তার যত ইনকাম হোক এই 5 বছর, যেমন আমরা ইপিজেড এ যখন হচ্ছে গিয়ে কি কোনো কোম্পানি হচ্ছে এস্টাবলিশমেন্টে যায়, তো ওই ইপিজেড গুলাতে ইপিজেডকে উৎসাহ দেওয়ার জন্য ওই ইপিজেড এর মধ্যে যারা কোম্পানি ওপেন করে বা রান করে, তো তাদের ক্ষেত্রে দেখা গেছে যে 2 থেকে 5 বছর, 5 থেকে 10 বছর, অথবা প্রথম বছর হচ্ছে গিয়া 5%, তারপরের বছর 10%, তারপরের বছর 20%, এইভাবে করে একটা করের একটা ছাড় দেওয়া থাকে। এই ছাড়টাকেই কর অবকাশ বলে। তো এই ছিল মূলত কর অব্যাহতি এবং কর অবকাশ নিয়ে আসলে আলোচনা। এরপরে আর একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে আমাদের আইটি 10B, মানে আমরা যে ইনকাম ট্যাক্স লয়ার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছি, তো আমাদেরকে দুইটা ফর্ম আমাদেরকে সবসময় মাথায় রাখতে হয়। একটা হচ্ছে আইটি 10B, একটা হচ্ছে আইটি 10BB। যেটার মধ্যে আইটি 10B হচ্ছে সম্পদ, দায় এবং জীবনযাত্রার বিবরণী, আর আইটি 10B হচ্ছে শুধুমাত্র জীবনযাত্রার বিবরণী। আচ্ছা, এটা কাদের জন্য প্রয়োজন পড়ে? সম্পদের সীমা আছে, যাদের সম্পদ 50 লক্ষ টাকার বেশি, তাদের ক্ষেত্রে সম্পদ, দায় এবং জীবনযাত্রার ব্যয়, এই পুরোটারই বিস্তারিত বিবরণ দিতে হয়। যেটা আমরা একটা অনলাইনে যখন আমরা রিটার্ন দাখিল করতে যাই, তখন আমরা দেখি যে লাইবিলিটি, অ্যাসেট এবং হচ্ছে গিয়া এক্সপেন্ডিচারের একটা বর্ণনা আমাদেরকে এখন লিখতে হয় বা দিতে হয়, যে আমার ইনকাম এত, তারপরেই আসে আমার অ্যাসেট কত টাকার আছে, লাইবিলিটি ওখানে প্রথমেই বলে যে তোমার সম্পদ কি আদৌ 50 লক্ষ টাকার বেশি না কম। যদি বেশি হয় তাহলে ইয়েস বলো, যদি কম হয় তাহলে হচ্ছে গিয়ে নো বলো। যখন আপনি নো বলবেন তখন আপনার দেখা যাবে যে আইটি 10B আর আসবে না, তখন আইটি 10BB আসবে। আর যদি আপনি ইয়েস বলেন তো তখন দেখা যাবে যে আইটি 10Bটা আসবে, যেখানে আপনার সম্পদ, দায় এবং জীবনযাত্রার ব্যয়ের যে বিস্তারিত বিবরণী একটা স্টেটমেন্ট আকারে আসবে, যেখানে আপনার পূরণ করে দিতে হবে। আচ্ছা, এইটা গেল প্রথম একটা ল। দ্বিতীয় আর একটা ল আছে,
যদি আপনি কোনো মোটরযানের মালিক হয়ে থাকেন, মোটরযানের মালিক, দ্যাট মিনস আপনার কাছে কোনো গাড়ি থাকে। হ্যাঁ, যদি মোটর সাইকেল থাকে তাহলে সেটা বাদ। মোটর সাইকেল আসলে মোটরযান বা মোটর গাড়ির মধ্যে এখন পর্যন্ত ইনক্লুড করা হয় নাই। এটা আমাদের যারা মোটর সাইকেল আছে তাদের জন্য একটা সৌভাগ্য। হয়তো ধীরে ধীরে এটাকেও করে দেবে, কারণ এক একটা মোটর সাইকেলের দাম এখন যেভাবে আসতেছে আলটিমেটলি 5 লাখ 7 লাখ 8 লাখ টাকা পর্যন্ত এখন এক একটা মোটর সাইকেলের দাম, যেটা একটা গাড়ির দামের চাইতেও কম হয়ে যাচ্ছে। তো এরপরে যেটা সেটা হচ্ছে যে গৃহ সম্পত্তি। হ্যাঁ, আপনার যদি কোনো ফ্ল্যাট থাকে সিটি কর্পোরেশন এলাকায় অথবা বাড়ি থাকে, তাহলেও আপনার IT10B দেয়া বাধ্যতামূলক। অথবা যদি আপনার কোনো সম্পদ বিদেশে থাকে, আমরা তো বাংলাদেশের হিউজ পরিমাণ নাগরিক আছি, আমরা ওই কানাডার বেগমপাড়ায় হচ্ছে গিয়ে আমরা করি, কি জানি বলে, আমরা হচ্ছে গিয়ে বাড়ি করি, বিভিন্ন ধরনের সম্পত্তি আমরা হচ্ছে গিয়ে ওখানে তৈরি করছি। তো সেটাও যদি আমাদের থাকে তাহলেও IT10B দিতে হবে। অথবা আর একটা ওয়ে আছে, যদি আপনি কোনো কোম্পানির ডিরেক্টর শেয়ার হোল্ডার হন, ডিরেক্টর শেয়ার হোল্ডার, হ্যাঁ, দেন এগুলো যদি, যেহেতু আপনার 50 লক্ষ টাকাই আপনার নাই, তো আপনি ডিরেক্টর শেয়ার হোল্ডার হওয়ার সুযোগও নাই, তার মানে IT10B এখানে চলে আসবে। হ্যাঁ, নিট সম্পদ, দ্যাট মিনস এই সকল ক্ষেত্রে যদি এগুলো যদি IT10B যদি আপনার দিতে বাধ্যতামূলক থাকে, তাহলে আপনি ধরে নেন যে আপনার যদি কোনো ক্রমে আপনার নিট সম্পত্তি 4 কোটি টাকার উপরে চলে গেছে, তাহলেই আপনাকে ওয়েলথ ট্যাক্স, দ্যাট মিনস সারচার্জ দিতে হবে সম্পদের, নিট সম্পদের উপরে। আর প্রয়োজনীয়তা কি, এটা কেন প্রয়োজন? প্রয়োজন হচ্ছে আর্থিক স্বচ্ছতা এবং সম্পদ যাচাইয়ের জন্য, আর করদাতার কমপ্লায়েন্সের জন্য আসলে IT10Bটাই প্রয়োজন। তো মূলত আমরা যারা আসলে ইনকাম ফ্রম স্যালারিডের অংশ, মানে আমরা যারা হচ্ছে শুধু স্যালারি বেসড এমপ্লয়ি, তো তাদের জন্য আসলে IT10B না, তাদের জন্য হচ্ছে IT10BB। তো এটাই ছিল হচ্ছে গিয়ে মূলত IT10B এবং IT10BBর মধ্যে হচ্ছে গিয়ে একটু ডিফারেন্স। আমি পিপিটি দিয়ে দিব, আপনারা আরো ডিটেইলে একটু দেখে তখন আরো একটু ধাতস্থ হবেন। তো ফাইনালি এখন আরো একটা বড় জিনিস যেটা আসলে সংজ্ঞার মধ্যে ছিল বিধায়, মানে যেহেতু আমরা আজকে ধারা 2 নিয়ে আলোচনা করতেছি, ধারা 2 পুরোটাই আলোচনা করার চেষ্টা করেছি। ধারা 2তে একটা বড় ইম্পর্টেন্ট জিনিস ছিল, সেটা হচ্ছে রিটার্ন দাখিলের সময়সীমা। এটা যে কেন ধারা 2 এর মধ্যে আসলে ইনক্লুড করছে আমি সঠিক জানি না, বাট ধারা 2 এর মধ্যেই এটা আছে যে ধারা রিটার্ন দাখিলের সময়সীমা, এটা আমাদের একজন আয়কর আইনজীবী হিসাবে জানা একান্ত প্রয়োজন। তো সেটা হচ্ছে যে ব্যক্তিদের ক্ষেত্রে আমরা তো জানি যে আয় বর্ষ শেষ হওয়ার, ওই যে আমি শুরুতে বলেছিলাম কর বর্ষ এবং আয় বর্ষ, তাহলে আয় বর্ষ শেষ হওয়ার পরে নভেম্বরের 30 তারিখ, দ্যাট মিনস আমার আয় বর্ষ যদি জুনে শেষ হয়, তাহলে নভেম্বরের 30 তারিখ হচ্ছে গিয়ে আমার রিটার্ন দাখিলের সময়সীমা, শেষ সময়। হ্যাঁ, এখন নতুন করদাতা, মানে যে করদাতা এর আগে কখনো রিটার্ন দেয় নাই, এটা কিন্তু এই 30 নভেম্বর কিন্তু তার জন্যই প্রযোজ্য যিনি স্বাভাবিকভাবে রিটার্ন দাখিল করে যাচ্ছেন, যিনি প্রতি বছর বছর রিটার্ন দাখিল করেন, তার জন্য 30 নভেম্বর। কিন্তু নতুন করদাতা যিনি কখনোই রিটার্ন দাখিল করেন নাই, তার জন্য হচ্ছে গিয়ে 30 জুন, আয় বর্ষের পরবর্তী 30 জুন। দ্যাট মিনস আয় বর্ষ যদি 30 নভেম্বরে শেষ হয়, তারপরে তার পরের বছরের 30 জুন, মানে সে পুরো একটা বছর পায় স্বাভাবিক করদাতাদের ক্ষেত্রে। নতুন করদাতার ক্ষেত্রে, কোম্পানির ক্ষেত্রে আমরা জানি যে আয় বর্ষ শেষ হওয়ার পরবর্তী নবম মাসের 15 তারিখ, অর্থাৎ তা অবশ্যই সেপ্টেম্বর 15-র পরে হতে হবে। হ্যাঁ, পরবর্তী নবম মাসের 15 তারিখ। আচ্ছা, এটা হচ্ছে মূল সূত্র। এই সেপ্টেম্বরটাকে আসলে আপনি একটু অমিট করে যাবেন, কারণ কিছু কিছু ক্ষেত্রে এটা আছে যে সেপ্টেম্বর 15 অনেকের ক্ষেত্রে হবে না, যেমন ব্যাংকিং কোম্পানিগুলোর ক্ষেত্রে সেপ্টেম্বর 15 হবে না, তাদের ক্ষেত্রে নবম মাসের 15 তারিখই হিসাব করতে হবে, কারণ তারা জানুয়ারি টু ডিসেম্বর তাদের হচ্ছে গিয়ে আয় বর্ষ। বিদেশে অবস্থানকারী বাংলাদেশি, তার মানে বিদেশে অবস্থানকারী বাংলাদেশির ক্ষেত্রে কখন রিটার্ন দাখিলের সময়সীমা,
তিনি বাংলাদেশে ফেরার পর থেকে 90 দিনের পরই, এটাই তার সর্বোচ্চ সীমা, যে উনি বাংলাদেশে আসছেন যেদিন তার থেকে 90 দিনের মধ্যেই ওনাকে রিটার্ন দাখিল করতে হবে। আচ্ছা, সময় বৃদ্ধির একটা আবেদন আমরা অলরেডি করতে পারি। প্রচুর আবেদন এবার পড়ছে আয়কর রিটার্নে। সে আবেদনের অলমোস্ট প্রায় টোটাল রিটার্ন দাখিলকারীদের 20 থেকে 30% অলমোস্ট প্রায় হচ্ছে গিয়ে এবার সময় বৃদ্ধির জন্য আবেদন করছে কমিশনার কাছে। যেহেতু অনলাইনে করা গেছে, একটা ক্লিক করলেই আসলে রিটার্ন দাখিলের সময়সীমা চাওয়ার জন্য আবেদন করা সহজ। দ্যাটস ওয়াই সবাই কম বেশি এবার মনে হয় আবেদন করেছে। আচ্ছা, যাই হোক, আবেদন সময়সীমা বৃদ্ধির আবেদন করা যাবে সর্বোচ্চ 90 দিন পর্যন্ত। দ্যাট মিনস আমার যে সাধারণ ব্যক্তিদের ক্ষেত্রে 30শে নভেম্বর, নতুন করদাতাদের ক্ষেত্রে 30শে জুন, কোম্পানির ক্ষেত্রে নবম মাসের 15 তারিখ, বিদেশে অবস্থানকারীদের জন্য বাংলাদেশে ফেরার 90 দিনের মধ্যে, তাহলে এই সব দিন পার হতে হতে আরও 90 দিন পর্যন্ত আপনি সময় আবেদন করতে পারেন স্বাভাবিকভাবে। এই ছিল মূলত আজকের ক্লাস। এর এইটুকুই ছিল আজকের মূলত ক্লাস। তো আপনাদের যদি কারো কোনো কোশ্চেন বা কোনো কিছু যদি জানার থাকে তো আপনারা সেটা একটু করতে পারেন। তো আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আপনাদের এই কোশ্চেনের অ্যান্সার দিতে, এবং সেই সাথে আজকের ক্লাস সম্পর্কেও যদি কারো কোনো বক্তব্য থাকে, অথবা যদি কারো কোনো সাজেশন থাকে যে ক্লাসটা আরও একটু এভাবে হলে আমাদের জন্য ভালো হয়, বা ক্লাসটা এই আঙ্গিকে নিলে আমাদের বুঝতে সহজ হয়। কারণ আমি তো একভাবে বুঝায় গেলাম, কিন্তু আপনাদের বোঝার কতটুকু আপনারা আসলে আমার থেকে নিতে পারলেন, তো সেই জায়গাটা যদি আপনারা একটু কমেন্ট করে আমাকে বলেন তাহলে আমার জন্য আর একটু ভালো হবে। ধন্যবাদ সবাইকে।